কড়া নাড়ার আওয়াজ শুনে তৃপ্তি বুঝলেন পরমেশ। ওভেনের ফ্লেম কমিয়ে দিয়ে পড়িমড়ি ছুটলেন আঁচলে হাত মুছতে মুছতে। দরজা খুলেই সাগ্রহে জিজ্ঞেস করলেন, কি গো? পরমেশ হাসলেন, বেশ বিস্তৃত হাসি, বড় খুশি খুশি দেখালো, বড় তৃপ্ত যেন। প্রশ্নটি জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন করলেন, তপু আছে? তৃপ্তির গলার অসহিষ্ণুতা চাপা থাকলো না। না, কে বলবে তো। পরমেশ ভেতরে এলেন। সারা ঘর জুঁই ফুলের গন্ধে ভরে গেল। খোলা মুঠির ভেতর মালাটি ধরা ছিল। হঠাৎ ঝপ করে সেটি তৃপ্তির গলায় পরিয়ে দিলেন। খুবই অপ্রস্তুত দেখালো তৃপ্তিকে। চারপাশে নজর বুলিয়ে ছিটকিনি তুলে দিয়ে তার সামনে এসে দাঁড়ালেন। চোখ পাকিয়ে বললেন, এটা কি হলো? পুরস্কার। মিটমিটিয়ে হাসলেন। দুজনেরই। ঠোঁট উল্টালেন তৃপ্তি, কিন্তু তার চোখে সুখের এক ঘনিষ্ঠ আবেশ তীর তীর করে কাঁপতে লাগলো। আরো কিছু আছে? কি? খাবারের প্যাকেট? ললনে কাঁধে হাত রেখে খানিকটা ঝুঁকে এলেন। সবই কি যায় বলনে? তুমিও পারো না বলে চোখ গোল গোল করে তাকালেন। হেসে ফেললেন পরমেশ। ঝোলা ব্যাগে হাত ঢোকালেন। উঠে এলো আনকোরা একটি সিঁড়ি। বললেন, আমার ভাষণ না, অভিভাষণ। হুবহু তোলা আছে না। তৃপ্তি হাত বাড়িয়ে সিঁড়িটি নিলেন। ছেলে মানুষের মতো উচ্ছল হয়ে উঠলেন। সিঁড়ি করেছে? ছেলেগুলো সত্যি ভালো বলো? পাঞ্জাবি খুলতে খুলতে মাথা নাড়লেন পরমেশ। পরে শুনব। রান্নাঘরে যাচ্ছি, চা খাবে? শুনেই পাঞ্জাবিখানি ছুঁড়ে দিলেন পরমেশ একদিকে। মুচকি হেসে বললেন, তোমাকে তো কতবার বলেছি যে চায়ের কথায় প্রশ্নবোধক বাক্য চলে না। যে সোজা কথাটা মনে রাখতে পারো না? চা আর খা কিরকম মিল রয়েছে বলো? হ্যাঁ। তৃপ্তি হাসেন। হাসতে হাসতে বলেন, চা যদি চাও রান্নাঘরে চলে এসো। মালাটা খুলে রাখলাম, রাতে পড়ে তোমার অভিভাষণ শুনব। স্নান সেরে রান্নাঘরে এলেন পরমেশ। চাটা গৌণ, অনেক কথা জমে আছে। ভারমুক্ত হতেই এলেন। তিনি জানেন সব কিছু শোনার জন্য তৃপ্তির নিজের গরজও কিছু কম নয়। লোকজন ভালোই হয়েছিল বুঝলে। প্রাসঙ্গিক মুখপাত্তি করে যেই বসতে যাবেন অমনি হাঁ হাঁ করে উঠলেন তৃপ্তি। আহা, বসো না বসো না, ওখানে বসো না, ওখানে। এই এক ব্যায়াম। এটা ছোঁবে না, ওটা ছোঁবে না, ভিজে নেতা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন অষ্টপ্রহর। এটা মুছছেন, ওটা মুছছেন। চোখে চোখ পড়লে গম্ভীর মুখে বলবেন, গৃহিণী গৃহ মুচ্ছতে, শাস্ত্রে লেখা আছে। দাঁড়িয়েই রইলেন। বেজার মুখে বললেন, একজন বসে একজন দাঁড়িয়ে এরকম ভাবে তো কথা হয় না। উচ্চতাকে তো অসুবিধার কথাটা তো মানবে। ও ঘরে যাও, এক্ষুনি আসছি, যাও ঘরে। তারপর হেসে বললেন, জানি তুমি ৫-১০। শোবার ঘরে আসতে আসতে কাশেমের কথা মনে পড়ে। কাশেম বলতেন, শেষ ২ ইঞ্চিটাই আসল। যেই দিন ছুঁতে পারবি পৃথিবী তোর মুঠায়। দেখি তোর কবজি। খপ করে তার ডান হাতের কবজিখানা চেপে ধরেছিলেন। ছেড়ে দিতে দিতে বলেছিলেন, ও খুব শক্ত। সেদিন খুশি হয়েছিলেন। ভেবেছিলেন খুব শক্ত বলতে কাশেম এই যেন বোঝালেন
তার ভেতরে একজন লড়িয়ে মানুষ রয়েছে। অনেক পরে দেখেছেন কথাটির আরো একটি অর্থ হয়, ততদিনে বিচ্ছিন্ন হয়ে গিয়েছেন তারা। কোন অর্থে কথাটি বলেছিলেন তার জানা হয়নি। কাসেম, আবুল কাসেম রহিমউদ্দিন, 10টা গন্ডার, 5 জোড়া বাঘ আর ডজন খানেক দীর্ঘ গ্রীব ও জিরাফ মিলিয়ে একজন মানুষ। স্কটিশের বোধ হয় 2য় বর্ষের ছাত্র তিনি তখন। ছাত্রাবাসের এক অনুষ্ঠানে কাসেম এসেছিলেন, আবৃত্তি করলেন নজরুল ইসলামের কবিতা। প্রায় ঘন্টা 1.5 সময় নিলেন। মনে হচ্ছিল প্রবল এক সামুদ্রিক জলোচ্ছ্বাস কিংবা ঘূর্ণিঝড় আছড়ে আছড়ে পড়ছিল। গর্জমান কালবৈশাখী ছিন্ন ভিন্ন করে দিচ্ছিল 32 নারীর বন্ধন। বুকের ভেতর তোলপাড় তোলপাড়। তারপর দীর্ঘদিন ধরে মন প্রাণে ধ্বনিত হয়েছে সেদিনের তুমুল ঝঙ্কার। হঠাৎ করে কফি হাউসের সামনে একদিন দেখতে পেলেন তাকে, একা একা, কারোর জন্য বুঝে অপেক্ষা করছিলেন। পরিচয় দিলেন, খুশি হলেন, আরো খুশি হলেন আবৃত্তি ভালো লেগেছে শুনে। জিজ্ঞেস করলেন, রেস্তো আছে? রেস্তো আছে? তাহলে চলো কোথাও ঢুকে পড়া যাক। জ্ঞান বাবুর দোতলায় বসা হলো। খেতে খেতে বললেন, একেবারে পাখি দেশের আসার কথা ছিল, তার জন্য দাঁড়িয়েছিলাম। নিজামের ডিনারের লোক দেখিয়েছিল। এই পাখি মন্দ খাচ্ছি বলো। নিচে নেমে এলেন যখন, তখন রাত। সে রাতে অনেক পথ হেঁটেছিলেন ওর সঙ্গে। কলেজ স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট ধরে পার্ক স্ট্রিট, সেখান থেকে লোয়ার সার্কুলার রোড, বেগবাগান, আমির আলী অ্যাভিনিউ হয়ে পুরনো বালিগঞ্জ হাঁটছেন তো হাঁটছেন। ফিরে এসেছিলেন অনেক রাতে। নিয়ে এসেছিলেন প্রাণবন্ত এক পুরুষের উষ্ণ ঘনিষ্ঠতা। সেই শুরু। তারপর কত পথ হেঁটেছেন একসঙ্গে। তখন কবিতা লিখতেন। শুধু তিনি নন, কলেজের অনেকেই। কাসেমকে দিয়ে পড়ানো হতো সেসব লেখা। পড়ে দিতেন, শর্ত থাকতো সেদিনের ব্রেকফাস্ট টু ডিনারের দায়িত্ব নিতে হবে তাঁদের। তা তারা নিতেন। ছুটি ছাটার দিন বসত তাদের আটপৌরে পৈত্য পাঠের আসর। নামটি কাসেমেরই দেওয়া। বলতেন, এখন তোদের পদ্য লেখার পর্ব। পরে কেউ কেউ যে কবিতা লিখবি না তা নয়, তবে সব শোয়া প্রকাশ তো আর প্রজাপতি হয় না। চা 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 চা। হাঁটতে হাঁটতে তৃপ্তি এলেন। মেঝেতে ট্রে নামিয়ে রাখতে রাখতে চাঁচালেন, তাড়াতাড়ি 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 জুড়িয়ে যাবে। আমার আর প্রজাপতি হওয়া হলো না বলে হাসতে হাসতে নিচে নেমে এলেন পরমেশ। চোখ মুখে অবাক জিজ্ঞাসা নিয়ে তার দিকে তাকালেন তৃপ্তি। বেগুনি প্লেটের দিকে হাত বাড়িয়ে তেমনি হালকা গলায় বললেন, কাসেমের কথা মনে পড়ল। কতদিন খবর রাখিনি। শেষ দিকে বিষণ্ণতার একটি হালকা ছায়া যেন নেমে এলো কণ্ঠে। কাসেমের একটি উজ্জ্বল ছবি স্ত্রী আর ছেলের মনে এঁকে দিয়েছেন পরমেশ। তার কণ্ঠের সূক্ষ্ম বিষাদটিতে সহজে ধরতে পারলেন তৃপ্তি। বললেন, যেতেও তো পারো, রোজই তো যাচ্ছ কলকাতায়। তবে দেখো বাপু, ও গরুর মাংস আর মদ খেয়ে শোনা আবার। ছেলে বড় হয়েছে। সে কবেকার কথা। কাসেম একদিন বললেন, চল হেঁটো তার জাত মারবো আজ। তারপর নিয়ে এলেন ওয়েলসলি পাড়ার সরাইখানায়। দেখা গেল দোকানে সবাই প্রায় চেনে ওকে। কে যে ওকে চেনে না তা ধরতে পারেননি পরমেশ।
স্কুল স্ট্রিট, রিপন স্ট্রিটের ঘিঞ্জি বসতি থেকে মুর্শিদাবাদের নবাব পরিবার, কবিতা পরিচয় আড্ডা, নাখোদার ইমাম, সুধীন দত্তের অভিজাত ড্রয়িং রুম পর্যন্ত সর্বত্র অবাধ অকুণ্ঠ বিচরণ। হেঁকে বললেন, ফরিদ, 2 প্লেট শিক কাবাব, আর শোনো বাবা, একটু গঙ্গা জল ছিটায় আনিস বাবা, সঙ্গে হিঁদু ছেলে রয়েছে। নাম শুনেছিলেন, কিন্তু তখনো পর্যন্ত শিক কাবাব খাননি। খেতে খারাপ লাগেনি, পরিবেশটা বড় দুর্বিষহ মনে হয়েছিল। রসুন, পেঁয়াজ আর পোড়া তেলের কটু গন্ধে দম বন্ধ হয়ে আসছিল। কি গোমাংস? গোমাংস কি এত স্বাদু হয়? এটাকার সব প্রশ্ন অনেক গভীর থেকে সুসুকের মতো উঠে উঠে আসছিল। সব প্রশ্নের মীমাংসা করেছিলেন এই বলে যে, নিশ্চয়ই পরিহাস করেছেন কাসেম। বুক ভর্তি ঝাঁঝালো গন্ধ আর পেট ভর্তি অস্বস্তি নিয়ে বাইরে এলেন। এরপর কাসেম তাকে নিয়ে এলেন বার দুয়ারে। সেই প্রথম পানরত এতগুলো লোক একসঙ্গে দেখে বিস্মিত হয়েছিলেন। মদ এলো, মুখের কাছে গ্লাস আনতেই প্রবল এক দুর্গন্ধের ঝাপটা খেলেন, আর সঙ্গে সঙ্গে পাকস্থলী মুক্ত করে বেরিয়ে এলো চাপ চাপ সেই অস্বস্তি। চোখের সামনে ছবির মতো দৃশ্যটা দেখতে পেলেন। তৃপ্তির কথার কোনো উত্তর না দিয়ে মৃদু হাসলেন শুধু। চায়ের কাপ টেনে নিলেন তৃপ্তি, জোড়াসন হয়ে বসলেন, বললেন, ওসব কথা থাক, আজকের কথা বলো। তখনই কিছু বলতে পারলেন না। তখনও কাসেম তার হাত ধরে রয়েছেন। তবু হাজার হলেও তিনি এখন বিগত, আর আজকের ঘটনাটি আজকের। সময় কাসেমকে বহু দূরে নিয়ে গিয়েছে। যৌবরাজ্যের সেই সম্রাটকেই আজকের জন্য পথ করে দিতে হয়। আজকের প্রসঙ্গে আসতেই হয়। তাই লোক ভালোই হয়েছিল, মানে সেমিনারের পক্ষে বেশি। আমার আগে বললেন ডক্টর দেবতোষ মুখার্জি, খুবই হ্যাকনিড সাবজেক্ট, রবীন্দ্র কাব্যে মৃত্যু চেতনা। কাউকে যে টানলো না তা বোঝা গেল প্রশ্নোত্তরের সময়। একটি প্রশ্নও এলো না। এরপর 10 মিনিটের বিরতি, তারপর আমার পালা। বিরতিটা অসহ্য মনে হচ্ছিল, মানে একটু ভয় ভয় করছিল। ভেতরে ভেতরে খানিকটা ঘাবড়েও যাচ্ছিলাম। শহরের এতগুলো মান্যগণ্য লোক বসে রয়েছেন সামনে, এমপি, এমএলএ, চেয়ারম্যান, অধ্যাপক, শিক্ষক, কবি, লেখক, আর্টিস্ট, 2-1 চিকিৎসক। যতই জানি আমার প্রস্তুতিতে কোনো ফাঁক ছিল না, ভালো বলবই, তবুও বোঝেই তো। কথাটা শেষ করতে পারলেন না। কড়া বেজে উঠল ঝনঝন করে। দুজনেই বিরক্ত হলেন। ভদ্রলোকের বাড়িতে কি করে কড়া নাড়তে হয় তাও শেখেনি। এরকম অশিষ্ট হতে কে কড়া নাড়তে পারে? যারা পারে তারা তো বছরে একবারই আসে, সে কালী পুজোর আগে। কড়া আবার বেজে উঠল এবং বাজতেই থাকলো। প্রবল এক ধ্বনি তরঙ্গে ঘর বাড়ি কেঁপে কেঁপে উঠতে লাগলো। তৃপ্তি উঠলেন। বাইরের ঘরে আলো জ্বালতেই দেওয়াল ঘড়িতে নজর পড়ল 10:40। তখন বাইরে থেকে যেন আকাশের গলা পেলেন, মাসিমা দরজা খুলুন। আকাশের কণ্ঠস্বরে এমন একটা কিছু ছিল যা তাকে চুম্বকের মতো দরজার দিকে টেনে নিয়ে গেল। দ্রুত ছিটকিনির গায়ে হাত রাখলেন। একটা ধাতব শব্দ ছড়ালো। দরজা খুলতেই খুব নরম গলায় আকাশী যেন বলল, একটু সরে দাঁড়ান মাসিমা, একটু সরে দাঁড়ান। সঙ্গে সঙ্গে
বাইরের অন্ধকার থেকে এক দঙ্গল ছেলে ভেতরে এলো। কাউকে যেন ধরাধরি করে নিয়ে এলো ওরা। ঘরময় ছড়িয়ে পড়ল ওদের দীর্ঘ দীর্ঘ সব ছায়া। আকাশের অনিচ্ছ কণ্ঠ শোনা গেল, এদিকে বলো, বলো, এদিকে এদিকে, ওদিকটা ওদিকটা ঘুরে যা, আস্তে আস্তে আস্তে, একটু তুলে ধর, একটু তুলে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। কাকে নিয়ে যায় ওরা? কাকে? সবকিছু কেমন যেন ছায়া ছায়া মনে হয়। মাথার ভেতর নীল নীল শূন্যতা পাক খেয়ে খেয়ে ওঠে। মনে হয় যেন বা পড়ে যাবেন। প্রাণপণ শক্তিতে দু হাত দিয়ে দরজার পাল্লা চেপে ধরেন। বিছানার ওপর তপুকে শুইয়ে দিয়ে গেল তার বন্ধুরা। ছেলের মাথার কাছে বসে রয়েছেন তৃপ্তি, উন্মত্তের মতো আছাড়ি বিছাড়ি করছেন। তপুর শরীর থেকে কোনো স্পন্দন ওঠে না, পড়ে আছে সারহীন। খুব সংক্ষেপে কথা কটি বলে বন্ধুদের নিয়ে বেরিয়ে গেল আকাশ। ওদের চোখ মুখে বলে দিচ্ছিল খুবই ভয় পেয়েছে ওরা। হাত পা পেটের ভিতর সিঁড়িয়ে যাওয়ার মতো ভয়। এ বাড়ি থেকে যত তাড়াতাড়ি বেরোনো যায় ততই যেন মঙ্গল। যে কোনো সময় নতুন করে শরীরের অভ্যন্তরে একটা বড় বড় অনুভূতি ছড়িয়ে পড়তে থাকে। পরমেশ বুঝতে পারেন তার হাতের চেটোয়, কপালে, নাকের পাশে ঘাম জমছে বুজবুজ বুজবুজ। শীত মিলেছে, শীত মিলেছে। আকাশ বলে গেল, কেন? তপুকে কেন? তপুকে কেন মারবে ওরা? ও তো সাথে মাঝে কিছুতে থাকে না। তবে ঠিক তখনই তৃপ্তি মুখ ফিরিয়ে বলেন, বড় কর্কশ, বড় কঠিন শোনালো তার কণ্ঠ, তুমি দাঁড়িয়ে থাকবে? কিছু করার নেই তোমার? হ্যাঁ হ্যাঁ, যাই যাই বলে যেন পালিয়ে এলেন। বাইরের ঘরে এসে মনে হলো তৃপ্তিকে একা রেখে যাওয়াটা কি ঠিক হবে? আবার ফিরে এলেন। কি হলো? তাকে দেখে আদৌ খুশি হলেন না তৃপ্তি। বিদ্রুপে ঝলসে উঠলেন, ভয় হচ্ছে, ভয়। আমি যাব, আমি যাব। খুবই অপ্রস্তুত হয়ে পড়েন পরমেশ। কোনো মতে বলেন, তোমার একলা থাকাটা কি? কেন? কিসের ভয়? কার ভয়? যে দেব আমার সামনে আমার ছেলের গায়ে হাত দিয়ে চলে যাবে, ও এত সোজা? ভগবান কিছু অস্ত্র সকলকেই দিয়ে রেখেছেন, নখ, দাঁত। সে কি শুধু শোভা পাড়ায়? ওর টুটি ছিঁড়ে ফেলে দেব না আমি। ওর টুটি ছিঁড়ে ফেলব। শঙ্কিত বক্ষে বেরিয়ে এলেন। কি দরকার এসব কথা বলার? গায়ে গা লাগানো সব বাড়ি। রাতের এই নৈশব্দ অনেক দূর পর্যন্ত কথা টেনে নিয়ে যায়। লোকে বলে এই পাড়াতেও নাকি জেদের লোক আছে। কে তারা, কে জানে? বিপদে অধৈর্য হতে নেই, কথাটা কি অমনি অমনি বলা হয়? দরজাটা ভালো করে টেনে দিয়ে বাইরে এলেন। রাস্তার উপরই বাড়ি। সিঁড়ি থেকে পা বাড়াতে রাস্তাই পেলেন। চার ধারে জমাট অন্ধকার। এদিকের কোনো পাড়াতেই আজকাল আর স্ট্রিট লাইট চলে না। বাড়ির বাইরের লাইটগুলো কবে যেন অকেজো করে দিয়ে গেছে কারা। সারিয়ে সুরিয়ে নিলেও রেহাই নেই। পরদিন দেখা যাবে হয় বাল্ব নেই, নয়তো পুরো সেটটাই তুলে নিয়ে গেছে। ক্রমশ তারা বুঝতে পেরেছেন রাতের অধীশ্বরেরা চায় না যে বাতি চলুক এমনি করে।
আর সে চাওয়ার কাছে নিজেদের সমর্পণ করে দিয়ে নিরাপদ থাকতে চেয়েছেন। অন্ধকারেই অভ্যস্ত হয়ে উঠেছেন এক সময়। রাস্তার উপর স্থবিরের মতো দাঁড়িয়ে রইলেন। পা যেন চলে না, শরীর ভারী হয়ে উঠছে। মনে হলো অন্ধকার পুড়ে যে কোনো সময় উঠে আসতে পারে। হঠাৎ ধাক্কা খেলেন, বুকের ভেতরটা কনকন করে উঠল। এখনো দ্বিধা, এখনো ভয় থরো থরো। যখন তপু তাদের একমাত্র সন্তান পড়ে আছে মৃতবৎ, প্রতিটি মুহূর্ত খুবই মূল্যবান। এখনই ডাক্তার আনা চাই, এখনই। বড়বাবু উতলা হয়ে উঠলেন। পরমেশ পা বাড়াতে গিয়ে শুনতে পেলেন অবিকল নিজেরই কণ্ঠ গমগম করে বেজে উঠল, আমাদের আজকের তপস্যা ভয় থেকে অভয় মাঝারে মুক্তির তপস্যা। কাপুরুষের রবীন্দ্র চর্চার অধিকার নেই। সেই শাশ্বত বাণী এই বীর্যবান সৃষ্টির ক্ষেত্রেও ভিন্নার্থে সত্য। নায়মাত্মা বলহীন নলভ্য। কে যেন বলে উঠে, সাধু সাধু। টর্চখানা অস্ত্রের মতো বাগিয়ে ধরে লম্বা লম্বা পায়ে এগোতে থাকেন পরমেশ। তৃপ্তির কথা মনে পড়ে। তার বীর্যবতী স্ত্রী এখন এই রাতে আহত সন্তান পাশে নিয়ে বাঘিনীর মতোই যে হিংস্র এবং ভয়ঙ্কর। মনে মনে শপথের মতো করে বলেন, এই রাতির শেষ রাত নয়, পূবাকাশ উদ্ভাসিত করে রবি উঠবেন। তারপর তারপর খুব হালকা মনে হয় নিজেকে, খুব উদ্বুদ্ধ যেন বা। হন হন করে হাঁটছিলেন, হঠাৎ বাধা পেলেন। এক রাস আলো মুখের উপর ঝাঁপিয়ে পড়ল। সঙ্গে সঙ্গে অভ্যন্তরে কোথাও যেন বাজ পড়ার আওয়াজ পেলেন। টর্চ ছিটকে গেল। ওদিক থেকে একটা কণ্ঠ শোনা গেল, পরমেশ বাবু না? অতুল মিত্র। তবু সহজ হতে পারলেন না। কথা বলতে চাইলেন, দমে বের পেলেন না। বজ্রাহতের মতোই দাঁড়িয়ে রইলেন। টুকটুক করে পা ফেলে অতুলের কাছে এলেন, বললেন, শুনলাম, তা ভাবলাম যাই একবার দেখে আসি। আপনি চলেন কোনে? ইতিমধ্যে জোরে জোরে শ্বাস নিয়েছেন। ভেতরকার চাপ ধরা ভাবটা অনেকখানি সহজ হয়ে এসেছে এখন। তবু কথা বলতে গিয়ে বুঝলেন এখনো স্বাভাবিক হতে পারেননি। অতুল অবশ্যটা ধরতে পারলেন না। বললেন, আমিও আমার বাক্সখানা নিয়ে বেরিয়েছি। ওই আপনারা যেটারে ননসেন্স বক্স বলেন, চলে চলে। থেমে পড়লেন কেন? আও গায়ে। আপনি যাবেন? পরমেশের গলার বিস্ময়টুকু তার কানে ধরা পড়ল। জিজ্ঞেস করলেন, যাব না বলছেন? না, তা নয়, তবু এই বয়স, এতটা রাত, হাঁটতে হাঁটতে তো কথা হয় বলে পা বাড়ালেন। টর্চখানা কুড়িয়ে নিয়ে পরমেশ তাকে ধরে ফেললেন সহজেই। পাশাপাশি নিশ্চুপে হাঁটতে লাগলেন। অন্ধকার ভেদ করে দুটি আলোর রেখা ইতিউতি ঘুরে বেড়ায়। কথা খান তো আপনি ঠিকই বলেছেন। মুখ দেখা যায় না, শুধু কণ্ঠস্বরটি বাজে, আর শোনা যায় লাঠি ফেলার এক ঘেয়ে মৃদু ঠক ঠক শব্দ। কিন্তু যাদের যাবার কথা তারা তো সব ঘরে খিলেটি বসিয়েছে। কথাটা শুনলাম বরুণের কাছ থেকে।
সে তো তরাসে গলায় বলে, দাদু তা বৃত্তান্ত শুনে বললাম, চলো ও বাড়ি যাওয়া না গে এখন। কি একটা যেন বলে খাটো গলায়, বুঝতে পারলাম না। আসলে সব ভয় পেয়েছে। হ্যাঁ, বাবা অনেক বলছি নে, এই যে জ্যাড আর ডাকুর দল খুনধারাবি করেই যাচ্ছে। একবারেও তো কোনোবারে সাজা পেটি দেখলাম না। অথচ দেশে আইন আছে, থানা আছে, আদালত আছে। কি করতে আসে কে জানে। মৃত্যু ভয় সবচেয়ে বড় ভয়, আর সেই ভয় দেখায় দস্যুরা জুজু করে রেখেছে আমাদের। নাইলে বোঝেন, পাড়ার একটা ছেলেরে মেরে গেল, আর বেবাক ছেলেটা সব ঘরে ঢুকে গেল। আচ্ছা, এরা না হয়ে গেল, কিন্তু বুড়ো আর আত্মাম লাগলাম, তোরা লুকাই থাকিস কে? সবাই দীর্ঘায়ু হতে চায়, পচে মরবে তাও রাজি। এর নাম বাঁচা বলেন? হ্যাঁ, এর ভয় তার ভয় সন্ধি না হতেই খাঁচায় ঢুকি যাচ্ছ, স্বাধীন মতো হাঁটা চলা করতে পারছ না। একে 20 টাকা দিয়ে খুশি রাখছো, তাকে 50 টাকা দিয়ে খুশি রাখছো, আর ভাবছো কি সুখী আছি। এর নাম হলো বেশি থাকা। আর আমাদের এই বেশি থাকার উপর ভর করে দস্যু দানবেরা বেঁচে আছে। দেখেন, কোন একটি কিছুর ওপর নির্ভরতা না থাকলে তো মানুষের চলে না। আমরা সাবেক লোক, ভগবানের উপর নির্ভর করে চলি, জানি যে পাপ পুণ্যে সব হিসেব সেখানে রাখা হচ্ছে, ফাঁকি দেবার কোনো জো নেই। আর এই নির্ভরতা নির্ভয় করে মানুষকে। এও জানি ভগবানের চালারা ভগবানকে আজ ব্যবসায় বস্তু করে তুলেছে। কত জিনিসের চালাই তো দেখলাম, কারুরই তো খাঁটি বলি মনে হলো না। হ্যাঁ, একা তাদের দুষে লাভটা কি? কথা বলতে কেমন এড়িয়ে গেলাম। দেখে ডাকঘন্টি থাকে তো ঠিক। বাইরে পরমেশে গলা পেয়ে উঠে এলেন তৃপ্তি, দরজা খুলে দিলেন। পরমেশ ভেতরে আস্তে আস্তে পেছন ফিরে তাকালেন। আসুন দাদা, আসুন। অতুল ভেতরে এলেন। পরমেশের দিকে তাকিয়ে থেকে তৃপ্তি অসহিষ্ণু কণ্ঠে জিজ্ঞেস করলেন, কি হলো, পেলে না? কোনো উত্তর না দিয়ে ছেলের ঘরে ঢুকে গেলেন পরমেশ। তৃপ্তি অতুলের দিকে তাকালেন। এবার খুব বিষণ্ণ দেখালেন তাকে, কেমন যেন পরাজিত। ম্লান হেসে বললেন, চলো বৌমা, ছেলেটারে দেখি একবার। তৃপ্তি কিছু একটা অনুমান করে নেন, প্রসঙ্গটা আর তোলেন না। ধীর পায়ে ভেতরে আসেন। অতুলের চোখ তপুকে ছুঁয়ে ছেনে আবার তপুতেই থিতু হয়। তপু তখন ছটফট করছে। পাশে বসলেন তিনি, কপালে হাত রাখলেন, গা পুড়ে যাচ্ছে। ডান হাতের মণিবন্ধে হাত রেখে যেন বা ধ্যানস্থ হয়ে রইলেন কতক্ষণ। হাত উঠিয়ে নিতে নিতে তৃপ্তির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, টেম্পারেচার দেখেছিলে? হ্যাঁ, 3.2। গলাটা বুঝি কেঁপে উঠল। এরপর বুকের উপর 2 হাত জড়ো করে চোখ বুজে বসে রইলেন অতুল। পরিচিতরা জানেন, এইভাবে সঠিক ওষুধটির ওপর সমগ্র মনোযোগ গুটিয়ে আনেন তিনি।
এবং তার নিজের ভাষায় ওষুধটি ফ্ল্যাশ করে যেন বা আদিষ্ট হন। স্বামী স্ত্রী এক ভোগ উদ্বেগ আর প্রত্যাশা নিয়ে তার থেকে চেয়ে রইল নীল নিমেষ। এ বাড়িতে পরমেশ কখনো আসেনি। বাড়ি বলে নয়, বাড়ির লোকটির সঙ্গেও তার খুব একটা পরিচয় নেই। যদিও এ পর্যন্ত বাদ দুয়ে কেমেলে খেলায় মাঠে নেমে পরাজিত হয়ে শেষ পর্যন্ত এবার সর্ববঙ্গীয় পরিবর্তিত পরিস্থিতিতে জয়ী, এবং পরমেশও পালা বদলের পক্ষে প্রত্যেক বারের পরিবর্তে ভোটটি তাঁকেই দিয়েছেন। তবু অপরিচিতির ব্যবধানটি থেকেই গেছে। নির্বাচনের আগে বিজয়ী বা বিজিত সব প্রার্থীকেই একটি ব্যাপারে সমান মনে হয়েছে। দলবল সমেত বাড়ি বাড়ি ঘুরে যে লোক কান ইঁটু করা হাসি নিয়ে ভোট চেয়ে বেড়ান, নির্বাচন ফুরলেই বিজয়ী সেই তারই মুখ জুড়ে নেমে আসে কঠিন এক গাম্ভীর্য। পাশ দিয়ে চলে গেলেও চিনতে পারেন না। হয়তো একই কম্পার্টমেন্টে পাশাপাশি বসে শিয়ালদা থেকে ফেরেন, সর্বক্ষণ বাইরের চলন্ত অন্ধকার কিংবা জ্যোৎস্নার দিকে চেয়ে থাকেন গম্ভীর মুখে। পরমেশ কখনো কখনো প্রকৃতির দ্বন্দ্বে পড়ে যান এই ভেবে যে এই মুখে কি হাসিতে বিগলিত হয়েছিল কোনোদিন। এই মুখ কঠিন গম্ভীর। তাকে অবশ্য মানতেই হয় যে কিছু চাইতে গেলে কিছুটা খাটো হতে হয়। হাসিটা আপনি আসে তখন। আজ তাকেও কি খাটো হতে হচ্ছে? প্রশ্নটা আচম্বিতেই তাকে বিদ্ধ করে। তাকেও কি হাসির রেখা এঁকে পুজো হয়ে দাঁড়িয়ে থাকতে হবে? তিনিও তো আজ প্রার্থী। এখানে আসার কথা ভাবতেও পারতেন না পরমেশ, যদি কাল সেমিনারের পর উপযাজক হয়ে তিনি পালাপ না করতেন। তবু সংকোচ থেকেই যায়। এ শহরে কখনো প্রার্থী হয়ে কারো কাছে দাঁড়াতে হয়নি তাকে। গরজ বড় বালাই, পায়ে পায়ে তাই এগিয়ে যেতেই হয়, এবং চলার অমোঘ সূত্রে তার বসার ঘরের দরজায় পৌঁছেও যান। সোফায় ঠেসান দিয়ে সামনে দাঁড়ানো দুই অল্প বয়সী ছেলের সঙ্গে কথা বলছিলেন। ছেলে দুটির কাঁধ ক্রমশই ঝুলে পড়ছিল, বুকের উপর ক্রমশই নুয়ে পড়ছিল তাদের ঝাঁকড়া মাথা। পরমেশ বুঝলেন কিছু একটা রঙের প্রসঙ্গে কথা হচ্ছে। প্লাস্টিক ইমালশন কথাটি বার কয়েক শুনতে পেলেন। খুব উত্তেজিত মনে হলো তাকে। পরমেশ তখনও ত্রিকাঠের ফ্রেমের বাইরে। হালের গৃহ নির্মাণ স্থাপত্যে চৌকাঠ বাহুল্য বোধে ত্রিকাঠের রূপ পেয়েছে। কলি চুন কাঁচা রঙের মিশ্র গন্ধের ঝাপটায় এক পা পিছিয়ে এলেন তিনি। তখনই বুঝলেন সমস্ত বাড়ি থেকে গন্ধটা উঠে আসছে। বার উঠোনে চোখ ফেরালেন। ইতস্তত ছড়ানো ছিটানো বাঁশ, নানা আকারের কাঠের টুকরো, দড়িদড়া, একটা চৌবাচ্চা। বাইরে কে? মিলিটারি কমান্ডের মতো শোনালো কথাটা। সেই সঙ্গে এক রাশ বিরক্তি ঝরে পড়ল। দরজার মুখে দাঁড়ালেন পরমেশ। খুবই সংকুচিত দেখালো। আপনি? আরে আসুন আসুন আসুন। বলতে বলতে উঠে দাঁড়ালেন। ছেলে দুটির দিকে চেয়ে বললেন, এসো তোমরা, বসুন। শোনো। ওরা দাঁড়ালো। চা পাঠাতে বল। ব্ল্যাক নাকি লেমন, কোনটা বলুন? চিরাচরিতই হোক। কাছের লোকের সঙ্গে যেমন খোলামেলা গল্প গাছা হয়, তেমনি ভাবেই কথাগুলো বললেন। দুধ চা বলে বসলেন। সরস কণ্ঠে বললেন,
ইন্টেলেকচুয়ালরা তো আজকাল লেমন টি খাচ্ছে শুনি। তদ্দূর উঠতে পারিনি এখনো। ছোটবেলায় শুনেছিলাম চা নাকি কুলির রক্ত, ব্ল্যাক টি দেখলে অবিকল তাই মনে হয়, গাটা নেকার দিয়ে ওঠে। খুব সেন্সিটিভ তো মশাই আপনি, এখনো পুরনো জমানাতে পড়ে আছেন। আরে এখন তো আমরা বলতে বলতে সোফার পিঠে শরীর ভেঙে দিলেন, হাত দুটো ডানার মতো করে দুপাশে ছড়িয়ে দিয়ে আরাম ওরা ভাঙলেন। মৃদু হাসলেন পরমেশ। খুব ভালো লেগেছে আপনার আলোচনা কালকে, না গেলে মিস করতাম অনেস্টলি। উত্তরে শুধু হাসিটুকু ধরে রাখলেন। তারপর বলো। একবারই যে বলতে পারলেন তা নয়, খান্ডের সিগারেট তো পড়লই। যতই এগোতে থাকলেন ততই কেমন যেন অস্থির অস্থির দেখালো তাকে, আর ততই সঠিক প্রতিক্রিয়াটি হচ্ছে ভেবে খুবই আত্মপ্রসাদ অনুভব করতে থাকেন পরমেশ। চোখের সামনে দিয়ে নানা দৃশ্য ভেসে যায়। ঘর্ষমান পুলিশ ভ্যান, গাড়ির আভ্যন্তর অন্ধকারে হাত বাঁধা জেদ এবং তার সঙ্গী সাথে লক আপ, আদালত, বিধানসভা, জনগণের এই স্বীকৃত অভিভাবকের দৃপ্ত ভাষণ, সংবাদপত্রের। হঠাৎ উঠে পড়লেন তিনি। মনে হলো যেন বা ছাড় পোকার মোক্ষম দংশনে বসে থাকতে পারলেন না। অসহিষ্ণু বিরস কণ্ঠে বললেন, হ্যাঁ ঘটনাটা শুনেছিলাম। আপনার ছেলে যে ইনভলভড জানতাম না। শুধু রবীন্দ্রনাথ নিয়ে পড়ে থাকলে তো চলবে না, ঘরের দিকে একটু তাকান। আমাকে কিন্তু এখন উঠতে হচ্ছে না। আপনি একবার ওই হিরোর সঙ্গে, মানে ওই হিরণময় বাবুর সঙ্গে কথা বলুন। চেনেন তো আপনাদের চেয়ারম্যান? আমি ফোন করে রাখছি, আসুন তবে। হিরণময়কে অফিসেই পাওয়া গেল। ভেবেছিলেন যাবেন না, কিন্তু যে কথাটা তাকে টেনে নিয়ে এলো তা হলো আপনার ছেলে যে ইনভলভড। এ কথার মানে কি? কি বোঝাতে চাইলেন? প্রবল এক অস্বস্তি তাড়িয়ে নিয়ে এলো তাকে। আসুন আসুন। অশ্বক্ষুরাকৃতির পেল্লায় সেক্রেটারিয়েট টেবিলের ওপর ঝুঁকে পড়ে ফাইল ঘাঁটছিলেন হিরণময়। মুখ না তুলেই কথাটা বললেন। শহরের 1 নম্বর নাগরিকের ঘরখানা দেখতে অনেকটা হলের মতো। চারপাশে অনেকখানি জায়গা ছেড়ে রাখার হয়েছে। টেবিলের সামনে সার সার অনেকগুলো চেয়ার পাতা, খুবই সুদৃশ্য সেগুলো। বসতেই বুঝলেন নরমও বটে। বসতেই নজরে পড়ল তার বাঁ দিকের খান 6-7 চেয়ার পরে হিরণময়ের মুখোমুখি মাঝবয়সী কেউ একজন বসে। ঘাড়টা বাঁ দিকে ফেরাতেই তাকে চিনতে পারলেন। অরুণাংশু, হিরণময়দের পার্টির নেতৃস্থানীয় একজন। মনে হয় যেন বা ফাইলের পাতায় ডুবে আছেন হিরণময়। তার পুরুষ্টু আঙুল যেন শব্দগুলো ছুঁয়ে ছুঁয়ে যায়। মাথার উপর পাখা ঘোরে, বড় রাস্তায় রিক্সার হর্ন বাজে, তুমুল আওয়াজ তুলে লরি চলে যায়, মাইকে গান বাজে কোথাও। হিরণময়কে একখানা চর্বির বস্তার মতো দেখায়। যত্র তত্র চর্বি জমিয়ে বড়ই কাহিল হয়ে পড়েছেন। টস টস করে ঘাম ঝরছে। অথচ ফাল্গুন এখন, হাওয়ায় এখনো মাঘের আমেজ।
হিরণময়ের ঝুলপি ঘাড় বেয়ে, ঘাড় না বলে তাকে গর্দান বলাই উচিত, নেমে আসছে অবিকল সরীসৃপের মতো সব জলস্রোত। সময় বয়ে যায়। একসময় পরমেশের মনে হতে থাকে হাতের চেটোয় গোঁফের খাঁজে খাঁজে বুঝি ঘাম জমছে তার। পকেটে রুমাল খোঁজেন, রুমাল নেই। কিন্তু ঘাম বিষয়ক উদ্বেগ বেশিক্ষণ স্থায়ী হল না। এর মধ্যেই একজন দোহারা গড়নের কাঁধে ব্যাগ, হাই কলার পাঞ্জাবি পাজামা, খুব ব্যস্ত সমস্ত ভাবে ভেতরে এলো। হিরণময়ের সামনে একখানা কার্ড রেখে বলল, কাল আমাদের অনুষ্ঠান, যাবে। হিরণময় চেয়ারে গা ছেড়ে দিলেন। চেয়ারখানা পেছনে হেলে পড়ল। কার্ডখানা তুলে নিয়ে এক ঝলক দেখে বললেন, তুমি চলে কলক লাগাও। চোখ জোড়া বুঝে এলো তার, চর্বির টিলায় টিলায় কম্পন ছড়ালো। আমিও লক্ষ্য করেছি, বিদ্রুপ নিষিক্ত কণ্ঠে কথা কটি বলে অরুণাংশু হাসিতে চোখ দিল। হাই কলারের চোখ দুজনকে ছুঁয়ে যায়। খুব শান্ত কিন্তু খুবই অনুসন্ধানী সে দৃষ্টি। চেয়ার সমিতি সামনে ঝুঁকে পড়লেন হিরণময়। এই সময় একটি জলধারা তার ঠোঁটের ভাঁজ গলে মুখের ভেতর প্রবাহিত হলো। বেজার মুখে রুমাল বের করে ভেতর মুখ লাঘব করলেন তিনি। তারপর সেটি পকেটে গুঁজে রেখে হাই কলারের দিকে টেনে টেনে হাসলেন, বললেন, স্বামী তো জানি, তবে এসব করা। এই সময় আরেকটি তরঙ্গ মুখগহ্বরে সব বেগে ঢুকে পড়ল। প্রকৃতি বিরক্ত হলেন হিরণময়। রুমাল বের করতে যাচ্ছিলেন, ঠিক তখনই কট করে একটি শব্দ হলো। কণ্ঠনালী বেয়ে সেই ঘামজল থুতু পাকাশয়ে চলল। এখন এক মুখ অসহায়তা নিয়ে বিব্রত কণ্ঠে বললেন তিনি, নিয়ে তো আর পানি নেই, নতুন চর্বি তো একটু সময় নেবে। খুব নিরীহ ভঙ্গিতে কথা কটি বলল। তার চোখ কিংবা ঠোঁটে কোনো বাড়তি দ্যুতি কিংবা রেখায় ফুটে উঠল না। প্রায় একই নিঃশ্বাসে বলল, যাচ্ছি, আরো অনেক জায়গায় যেতে হবে, পারলে যাবেন, বলে ধীরে সুস্থে বেরিয়ে গেল হাই কলার। সে বুঝি হিরণময়ের সবকটি রোমকূপের মুখ খুলে দিয়ে গেল। সে বেরিয়ে যেতেই তড়াং করে উঠে দাঁড়ালেন তিনি। সঙ্গে সঙ্গে তার চুলের ভেতর থেকে এক রাশ জলবিন্দু ঝরঝর করে বৃষ্টিপাতের মতো চারদিকে ছড়িয়ে পড়ল। আর তার ভেতর থেকে কলকল করে বেরিয়ে আসতে লাগলো অজস্র স্রোত ধারা। এক টানে পাঞ্জাবি খুলে ফেললেন হিরণময়। তারপর কিঞ্জি চোখ বুঝে চেয়ারে পিঠে রাখা টার্কিশ টাওয়েলখানা তুলে নিয়ে ঘাম মারতে লাগলেন। এই মোছেন তো এই বুঝবুঝ ঘরময় একটি সঞ্চরণশীল শরীর, আর টাওয়েলের দৈরথ চলল কতক্ষণ। এক সময় চিৎকার করে ডাকলেন, হারান। তার খাস সেবক অর্থাৎ বেয়ারা এক ডাকে ছুটে এলো। কিছু বলতে হলো না তাকে। অর্ধনগ্ন প্রভুকে দেখেই সে টেবিলের ভেতর দিয়ে ঢুকে পড়ে এক বালতি জল বের করে ফেলল। মুহূর্তেই টাওয়েল কেনা ছিনিয়ে নিয়ে জলে ডুবিয়ে চেপে ধরল হিরণময় কর্তানে। দু হাতে চেয়ারের পিঠ চেপে ধরে চোখ বুজে দাঁড়িয়ে থাকেন হিরণময়। তার মাংসল বুক আর যারা সদৃশ মধ্যপ্রদেশ কম্পিত হতে থাকে। শরীরের নানা জায়গায় ঘুরে বেড়াতে থাকে ভেজা টাওয়েল। পরমেশের দিকে চেয়ে অরুণাংশু বলল, হ্যাঁ
ঘামের কটু গন্ধে বাতাস ভারী হয়ে ওঠে ক্রমশ। পরমেশের ভেতর ক্রমে ক্রমে বমির একটা তীব্র আবেগ সঞ্চারিত হতে থাকে। উঠে পড়েন তিনি। হিরণ্ময় হা হা করে ওঠেন, ভাষণ ভাষণ ভাষণ। তখন তার বগল মর্দন চলছে, মনে হয় খানিকটা ধাতস্থ হয়েছেন। হুঙ্কার দিয়ে ওঠেন, শোনেন, আচ্ছা আমাকে চারমির খোঁটা তুমড়ি বাজারে যে হাওয়া হয়ে যায় তার হেসে গেল। অরুণাংশ অনেকটা ঝুঁকে পড়ে উটের মতো গলা বাড়িয়ে বলল, অ্যালার্জি। টয়লেটটা কোথায়? অরুণাংশ বাইরের দিকে হাত প্রসারিত করে দিতেই ছুটে বেরিয়ে এলেন পরমেশ। বাঁয়ে ঘুরতেই টয়লেট, ভেতরে শীত শুভ্র বেসিন, মাথা নোয়াতেই ভেতরকার চাপ চাপ দুর্গন্ধ হুড় করে বেরিয়ে এলো। ঘাড়ে মাথায় থাবড়ে থাবড়ে জল দিয়ে খানিকটা স্বস্তি পেলেন। তারপর কোনো দিকে না তাকিয়ে পৌর ভবন পিছনে রেখে রাস্তায় নেমে এলেন। बाबू इतना रात में क्या कर रहे हैं? এত রাতে কি করছেন এখানে? বাড়ি যান। সরজু স্টেশনে চা ফিরি করে, কাঁধে ভাঁজ করা একখানা কম্বল নিয়ে দাঁড়িয়ে। পরমেশ বোঝেন তিনি বেঞ্চখানা ছেড়ে দিলে ওখানে শোবেও। বসুন। এক কোণে সরে গিয়ে প্রশস্ত জায়গা করে দিলেন। এতখানি জায়গা ছাড়া থাকতো, বেঞ্চে বসল না, তলায় উবু হয়ে বসল। সে কবে থেকে সরজুকে দেখছেন। এখন তো প্রায় বুড়ো হতে চলল। এতদিন দেখছেন, অথচ কোথায় ওর দেশ, কে কে আছে, জীবনের বড় সময়টাই কেন এই বিদেশ বিভূমিয়ে থেকে গেল তার কিছুই জানেন না। যেন ঝুঁকের মাথায় জিজ্ঞেস করলেন, তোমার আর কে কে আছে? অনেকক্ষণ চুপ করে রইল। প্রশ্নটা যেন দূরে কোথাও নিয়ে যায় তাকে। একসময় খুব সহজ ভাবে বলল, থা বাবু, ছিল বাবু, জওয়ান লড়কা ছিল। আর লড়কা যখন ছিল, বহু তো থাকবে। বিহার আমার মুলুক আছে। আর নালন্দা জেলার নাম শুনেছেন তো? ওহি আমার জেলা। আমার উমর যখন ও 7-8 হবে না, তখন আমার নানাজি আমাকে ঈশ্বরদী স্টেশনে নিয়ে গেলেন। মা খুব কেঁদেছিলেন। সব মাই কান্দে, ফির যেতেও দিতে হয়। গরিব দেশ আমার বাবু। তো চলে এলাম নানাজির সাথে। গরিব লোকের কোনো দেশ নাই, যে দেশ খেতে দিবে ওহি আমার দেশ। ঈশ্বরদী স্টেশনে নানাজি চা বানাতেন। ওই যে সুখী সিং ছিলেন না, ওনার এক চেচেরা ভাইয়ের খুব ভারী দোকান ছিল, হোটেল ছিল, টি স্টল ছিল, নকরি হলো। চা ফেরি করতাম বাবু। আর দশেরা, ছট পরবে নতুন কাপড় মিলত। খুব আচ্ছা থা বাবু, বহুত আচ্ছা থা। ও ভালো ছিলাম। নালন্দা জেলার কটা লোক তো দুবেলা খেতে পেত, পরবে নতুন কাপড় পিনত, কিন্তু কপালে সুখ ছিল না বাবু। দেশ কি বাঁটমারা হলো, আজাদি এলো, ব্যবসা তুলে দিলেন এরা সিং। এক রাতে নানাজি মারা গেলেন। খবর ছিল কি গুন্ডা লোক হিন্দু পেলে মেরে দিচ্ছে, তো নানাজিকে মেরে দিল। ফলপট্টির মিয়াজান চাচা তার বাড়ি আমাকে আগে নিয়ে গিয়েছিল, তো আমি বেঁচে গেলাম। তারপর একদিন রানাঘাট চলে এলাম।
সুখী সিং তখন শিয়ালদা থেকে রানাঘাট তক তাম স্টেশনের টি স্টল ডেকে নিয়েছে, লোকে মিলে গেল। বাস আর শুনলেন বাবু, প্রশ্নটা এত আকর্ষণীয় যে উত্তর দিতে সময় নিল। একটা অজানা জগৎ ধীরে ধীরে উন্মোচিত হচ্ছিল। প্রশ্নটা এলো ছন্দ পতনের মতো। হ্যাঁ বলো। কম্বলখানা এবার পেতে বসলো সরজু। আগের মতোই ভাবলে শীন মুখে আবার শুরু করলো। একবার দেশে গেলাম বাবু, শাদি হলো, ছেলে হলো, জওয়ান भी হলো, সে খেতির কাম করতো। আমার জিরা জমিদার লোক সালা বহুত হারামি যাচ্ছে বাবু। বেটাইদার খেতিদার চাষির সঙ্গে খিচমিচ বাবু লেগেই আছে, কোথায় কোথায় বন্দুক চলে। আমার ছেলেটাকে জমিদারের গুন্ডারা মেরে ফেললো একদিন। বাবু এই তো আমার কথা আছে বাবু। বুকের ভেতরটা ধপ করে উঠল পরমেশের। এই কি সেই সরজু? পুত্র হত্যার জ্বালা বুকে নিয়ে দিন নেই রাত নেই প্ল্যাটফর্ম থেকে প্ল্যাটফর্মে যে কেটলি হাতে ছুটে বেড়ায়। ওকে কখনো স্বামী কিংবা পিতা হিসেবে তো দেখেননি। ও যেন আবহমান এক চাওয়ালা, কেমন যেন অপরাধী মনে হয় নিজেকে। উঠে পড়লেন। তার এই বসে থাকার চেয়ে সরজুর ঘুমানোটা অনেক অনেক জরুরি। মৃত্যু খেতে যেতে হবে নালন্দার এই বিলম্বিত পিতাকে। তার কোনো অবসর নেওয়া নেই, পিএফ গ্র্যাচুইটি পেনশনের নিরাপত্তা নেই, আছে শুধু খেটে যাওয়া। কয়েক ঘন্টার ঘুম তার চাই তাই। বললেন শুয়ে পড়ো সরজু, শুয়ে পড়ো, রাত হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ বলে আর কোনো বাক্য ব্যয় না করে বেঞ্চে উঠে এলো, কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ল। পরমেশ দেখলেন যে বেঞ্চ থেকে বেশ খানিকটা কম্বল ঝুলে পড়েছে। ওখান দিয়ে হাওয়া ঢুকবে নিশ্চিত। রাতের হাওয়া বড় কনকনে, বিশেষত এই খোলামেলা প্ল্যাটফর্মে। পরমেশ নিচু হয়ে কম্বলটা গুঁজে দেন। কম মুখে ঢাকনা সরিয়ে সরোজ তাকায়। তারপর অবাক গলায় বলে, আমি ঘর নেই গে বাবু। এই যাব যাব। অপ্রস্তুত দেখালো পরমেশকে। ঘুম তুমি, ঘুম। आप बहुत अच्छा आदमी है बाबू, আপনি খুব ভালো আদমি আছেন। কৃতজ্ঞতায় আপ্লুত হয়ে ওঠে তার কণ্ঠ। পরমেশ হাসেন, বলেন, তুমিও খুব ভালো মানুষ সরজু, কিন্তু এটাই যথেষ্ট নয় সরজু। ঘুম ঘুমো, চলি। শুনশান প্ল্যাটফর্ম ধরে ধীরে ধীরে হাঁটতে থাকেন পরমেশ। চারধারে খাঁ খাঁ শূন্যতা। রেল লাইনের জটিল গ্রন্থিগুলো অন্ধকারে জটিলতার কালো কালো রেখার মতো দেখায়। আকাশ জুড়ে অন্ধকার থমথম। কচিত কদাচিৎ দু একটি আলোর রেখা অন্ধকারের গভীরে শানিত তলোয়ারের মতো ঝলসে ঝলসে ওঠে। একদিন বড় বেশি করে কথাটা শুনেছেন নানা মুখে। ভালো মানুষ, বড় ভালো মানুষ তিনি। যারা বলেছেন তারাও সব ভালো মানুষ, তারই মতো। কথাটা শুনলে একসময় গর্ব হতো, শোনার জন্য লালায়িত হতেন। সেই কবে শৈশব কিংবা কৈশোরে বুকের ভেতর সেই ভালো মানুষের বীজ কারা যেন বুনে দিয়ে গেছে।
সে বীজ আজ ফুল শাখা প্রশাখায় বিস্তৃত। নিজের কাছে নিজেই আজ তিনি অনুকম্পার পাত্র। সেদিন পৌর ভবন থেকে বেরিয়ে এসে নিজেকে তিরস্কার করেছেন। কেন গিয়েছিলেন এদের কাছে? কেন? এরা তো তার স্বগোত্র নন। তার স্বগোত্রী এরা ছড়িয়ে রয়েছে শহরময়। বুদ্ধিদীপ্ত উজ্জ্বল ঋজু সেই সব মানুষই তো তার আপন। কয়েকদিন ধরে তাদের বাড়ি বাড়ি ঘুরলেন। এদের অনেকের সঙ্গে খুব সম্প্রতি আলাপ হয়েছে তাঁর। রবীন্দ্রনাথের 150 জন্মোৎসবের সূত্রেই এই পরিচয়। এ শহরে তিনি আছেন তা প্রায় বছর 25 তো হবে আছেন, অথচ এদের সঙ্গে যুক্ত করেননি নিজেকে। অবশ্যই সেরকম কোনো ডাকও আসেনি। এ নিয়ে তৃপ্তির অভিমান গোটা শহরের ওপরই। প্রায় প্রতিটি প্রধান পত্র পত্রিকায় যখন তিনি লিখছেন, রেডিও প্রোগ্রাম করছেন, সভা সমিতিতে ডাকও পাচ্ছেন, খোদ রাজধানীতেই আমন্ত্রিত হয়েছেন কত অনুষ্ঠানে, তখন এই শহর তৃপ্তি মনে করেন যেন ইচ্ছে করে মুখ ফিরিয়ে রইল তার স্বামীর থেকে। কেননা তার স্বামী তো কোনো দলে নেই, তাই তার বলার কোনো দলও নেই। পরমেশের নিজের মনেও এ নিয়ে একটা ক্ষেপ ছিল। অবশ্য খ্যাত কীর্তি সব লেখক বুদ্ধিজীবীর শহর এটি, তবু এদের পরিমণ্ডলের বাইরে থাকার মতো অযোগ্যও নন তিনি। সেমিনারের আমন্ত্রণ পেয়ে খুব ভালো লেগেছিল, তাই বলেছিল না ভালো ভালো লেগেও ছিল সকলে। রবীন্দ্রনাথ এখনো যে প্রাসঙ্গিক দীর্ঘদিনে লালিত এই বিশ্বাসটি বিস্তার পেয়েছিল সেদিন। সেমিনারের পর চেঁচে আলাপ করে গেলেন অনেকেই, বাড়ি যাওয়ার আমন্ত্রণ জানিয়ে গেলেন। খুব খুশি হয়েছিলেন, খুব তৃপ্ত, যেন ব্যক্ত হয়েছিলেন এতদিন, যেন এখানকার সারস্বত সমাজের দুয়ারটি সেদিন উন্মুক্ত করে দেওয়া হলো। অনেক কণ্ঠের অকণ্ঠ আহ্বান শুনতে পেয়েছিলেন, স্বাগতম। মুগ্ধ এক বিশ্বাস নিয়ে সেই সমাজের কাছেই গিয়েছিলেন। ইতিমধ্যে নিজের পাড়ায় প্রায় একঘরে হয়ে গিয়েছেন, সবাই এড়িয়ে চলে। পরিচিত মুখগুলো ঘুরে যায় কেমন সহজে, তবু কে দেখতে এলো না কেউ। তারা চিহ্নিত হয়ে গিয়েছেন। লোকজন জেনে গেছে যে জেদের অপছন্দ তারা, অতএব তাদেরও পছন্দ না হলেই নয়। এই বিশাল জনবসতি জেদ নামক এক যুবকের হাতে তার আত্মাকে সঁপে দিয়ে যে নিঃস্ব হয়ে বসে আছে, পরমেশ্বর বুঝতে পারেননি আগে। মানুষের গড়পড়তা আয়ু নাকি বেড়ে গেছে, কোন মূল্যে খুব জানতে ইচ্ছে হয়। কাজের মেয়েটি কোনো আড়াল রাখে না, খুব স্পষ্ট করে তৃপ্তিকে বলে গেছে, তোমাদের বাড়ি কাজ করতে পারবো না, জেদকে খেপিয়েছ কেন? অতুল আসেন দুবেলা টুকটুক করে, তবু চিকিৎসকও তিনি। এই নির্বান্ধব পুরীতে একমাত্র বান্ধব। তাদের পারিবারিক চিকিৎসক সেই রাতেই যে শুধু এলেন না তা নয়, এখনো পর্যন্ত এসে উঠতে পারেননি। তবু জমে যাননি। বিশ্বাস রেখেছেন যে যে শহরের সন্তানেরা কডওয়েল, সার্ক, এলিয়ট, ডার্লিং, পিকাসো, গৈয়, রামকিঙ্কর, ট্রুফো, গদা, সত্যজিৎ, ইবসেন, ব্রেস্ট, সর্বোপরি রবীন্দ্রনাথের মতো পরশমণির ঘনিষ্ঠতায় নিহত যখন স্বর্ণপ্রতিম, তখন তাদের প্রতি বিশ্বাস হারানো পাপ। সে বিশ্বাস নিয়েই এক প্রভাতে কড়া নেড়েছিলেন পরমেশ। দরজা খোলাই ছিল। এক রাস বইপত্রের স্তূপের ভিতর বসেছিলেন তিনি। তাকালেন তার দিকে, ভেতরে আসতে বললেন। প্লাস্টিকের চিত্রিত মাদুরে পা ছড়িয়ে বসলেন পরমেশ। পরমেশ বসতে খুব উদ্বেগ নিয়ে জিজ্ঞেস করলেন,
ছেলে কেমন আছে? সেরে উঠছে, তবে মেন্টালি ডিসব্যালেন্সড খানিকটা। স্বাভাবিক। হয়েছিলটা কি? খুবই তুচ্ছ ব্যাপার। তখনই একজন কবি এলেন। থেমে যেতে হলো। কবি বসলেন, মুচকে হাসলেন, মাথা ঝাঁকালেন, ভুরু নাচালেন। পরমেশ শুরু করলেন। সাইকেলে ফিরছিল বন্ধুর বাড়ি থেকে। বাড়ির কাছাকাছি এসে গেছে, আর একটা বাঁক ফিরলেই পৌঁছে যায়। এমন সময় ওই মোড়টাই হলো জেডের রাজধানী, রাজসিংহাসন যা বলেন। একটি ছেলে ওকে ডাকে। ব্রেক কষে দাঁড়িয়ে পড়ে ও। সিঁড়ির মাথায় বসেছিল জেড। ওখান থেকেই বলে, সাইকেলটা রেখে যা। তবু জানতে চাই কেন? তারপরই থেমে যান পরমেশ। চোখ দুটি চকচক করে ওঠে। মাদুরে নেমে এলো তার সজল দৃষ্টি। চা আসে, স্ন্যাক্স আসে, সিগারেট পড়ে জানালা দিয়ে বাইরে চেয়ে থাকেন তিনি। আকাশে ঘুরে বেড়ায় তার উদাস চোখ। হঠাৎ সুরেলা কণ্ঠে বলতে থাকেন, বালেন্দু বক্রান্ন বিকাশ ভাবাত বাভু পলাশান্ন তিলোহিতানি সদ্য বসন্তেন সমাগতানাং নখক্ষতামিব বনস্থলীনাম লগ্নদীরে ফাঞ্জন ভক্তিচিত্রম মুখে মধুশ্রী স্ত্রীলকং প্রকাশ্য রাগেন বালারুণ কোমলেন চ্যুতক বালষ্ঠ মলঞ্চতকার মৃগ পিয়াল দ্রুম মঞ্জরীনাং রাজা কনৈর্বিঘ্নিত দৃষ্টিপাত। কি? কবির দিকে চেয়ে মিটমিটিয়ে বললেন, এরকম লিখতে পারো? খুব সপ্রতিভ দেখালো কবিকে। না, সে সময় জেডেরা ছিল না। ইকোলজিক্যাল হয়তো বিসর্গ কিংবা চন্দ্রবিন্দুরা ছিল। বলতে 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 তার দৃষ্টি তীরেফের মতো কবির মুখ থেকে পরমেশের ভ্রু সন্ধিতে এসে দাঁড়ালো। সুধন্যদার কাছে গিয়েছিলেন? ওর কাছেই তো আগে যাবেন, সিনিয়র আমাদের। এখনই চলে যান, পাবেন। খুবই বিরক্ত বিরক্ত মুখ করে সবকিছু শুনলেন সুধন্যা। নিজেও বসলেন না, বসতেও বললেন না, দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাবার্তা হল। শুনতে শুনতে চার দেওয়ালে কি যেন খুঁজে বেড়ালো তার চোখ। মনে হলো ধনুকখানায় বুঝি খুঁজছেন আতিপাতি। তার বলা শেষ হলে জিজ্ঞেস করলেন, আর কার কার কাছে গিয়েছিলেন? এমএলএ চেয়ারম্যানদের কথা শুনে খুব হতাশ কণ্ঠে বললেন, ওরাই যখন ইন্টারেস্ট নিলেন না তখন বুঝতেই তো পারেন। আচ্ছা, ফকলোর বাংলা তর্জমায় কি বলা যায়? তখন যদিও তর্জমার মানসিকতা ছিল না পরমেশের, তবু হঠাৎ করে মনে পড়ে যেতে বললেন, মজহারুল লোকলোর কথাকে ব্যবহার করেছেন। লোকলোর, লোকলোর দুটি ভিন্ন পর্দায় শব্দটি উচ্চারণ করে যেন তার যোগ্যতা যাচাই করলেন সুধন্যা, কিন্তু কোনো মন্তব্য করলেন না। বললেন, তবু কিছু একটা তো করা উচিত। শ্রেষ্ঠর কাছে জাননি কেন? মানে এসব ব্যাপারে ওই উপযুক্ত লোক, বয়স কম, ছেলে ছোকরারা যাবে,
ইয়ং ম্যান চাই মশাই, আমাদের মতো বুড়ো হাবড়া দিয়ে কোনো কাজ হবে না। হ্যাঁ, ওই থানায় গিয়েছিলেন, সে কি যে সব করেন, ডায়েরি একটা করে রাখতেই হবে, পরে কাজে দেবে। লিখে নিয়ে যাবেন 2 কপি, টাইপ করাতেও পারেন, সেকেন্ড কপি খানা সই করিয়ে রেখে দেবেন। তাহলে লোকলর শ্রেষ্ঠ বলল থানায় যাবেন। হ্যাঁ, কথাটা এমন টেনে টেনে বললো যে বোঝা গেল ব্যাপারটা সায়নি তার। সুধন্যদা বলেছেন যেতে পারেন, কিন্তু লাভটা কি? হ্যাঁ, একখানে ডায়েরিতেই কোমর বেঁধে নেমে পড়বে সব। হ্যাঁ, তাহলে ভাবনা ছিল কি হওয়ার মধ্যেই হবে যে আপনার ডায়েরির একখানা কপি 8 ঘন্টার মধ্যেই জেটির কাছে পৌঁছে যাবে। হ্যাঁ, জেটিরাই একালের মহাবীর দাদা। হ্যাঁ, প্রকাশ্য এবং অপ্রকাশ্য কারণে পার্টি আর থানার ওদের দরকার, ওদেরও এদের দরকার। ফলে ফলে যা হয় তাই হচ্ছে। ডায়েরির কথা ভুলে যান, অন্য কিছু ভাবতে হবে, অন্য কিছু ভাবতে হবে। অসুবিধাটা হচ্ছে ওরা যে পরিমাণে সংগঠিত, আমরা ভদ্রলোকেরা বুদ্ধিজীবীদের তো কথাই নেই, সে পরিমাণেই অসংগঠিত, বিচ্ছিন্ন। তা ধরাও পড়ল। মিটিংয়ে তিনি আর শ্রেষ্ঠ ছাড়া হাজির হলো মাত্র 4 জন। 4 জনই তরুণ কবি, কলেজের ছাত্র, সবে লিখতে শুরু করেছে। বিভিন্ন লিটল ম্যাগাজিনের সঙ্গে শ্রেষ্ঠ যোগাযোগের উপর বড়ই আস্থা। ঘন্টা খানেক অপেক্ষার পরও যখন আর কেউ এলেন না, প্রকৃতই তখন দমে গিয়েছিলেন পরমেশ্বর। অথচ তিনি জানতেন, খবর সবাই পেয়েছিলেন, শ্রেষ্ঠর দিক থেকে কোনো ত্রুটি ছিল না। তবু এই 6 জন লোক নিয়েই মিটিং হলো। পুরো ব্যাপারটাই অর্থহীন মনে হয়েছিল তার কাছে, আপত্তিও করেছিলেন, কিন্তু শোনেন। মিষ্টি হেসে বলেছিল, যারা এলেন না তারা এলে অবশ্যই ভালো হতো, কিন্তু যারা এসেছেন অনেক কিছু জয় করেই আসতে হয়েছে তাদের। যারা এলেন না সেজন্য যারা এলেন তাদের ফিরিয়ে দেবেন কেন? এরা তো কোনো দোষ করেননি। মিটিং হলো, একটি প্রস্তাবও গৃহীত হলো। ঠিক 3 দিনের মাথায় 2টি বাংলা দৈনিকে ছোট্ট করে খবরটি বেরোলো। 2টি ভিন্ন হেডিংয়ে বুদ্ধিজীবীদের প্রতিবাদ, বুদ্ধিজীবীদের অসন্তোষ। সংবাদ দুটির প্রতিক্রিয়া হলো সাংঘাতিক। শহরের কর্তারা জানতে চাইলেন কারা এইসব বুদ্ধিজীবী, আর স্বীকৃত সে কারণেই সন্ত্রস্ত বুদ্ধিজীবীরা তাদের জানিয়ে এলেন যে এ ব্যাপারে কিছুই জানেন না তারা, এসব হলো ওই শ্রেষ্ঠর নষ্টাম। হতো সেই কুটিবাটি, এরকম আয়না একখানা ধরে দিয়েছি দেখো। হ্যাঁ, দর্পণে বিম্বিত মুখচ্ছবি সম্পর্কে তখনও স্পষ্ট কোনো ধারণা ছিল না। সপ্তাহখানেক বাদে মোবাইলে একখানা SMS এলো, শ্রেষ্ঠর SMS। লিখেছে, কবুল করছি, পালিয়ে এলাম। নানা দিক থেকে চাপ আসছিল, হুমকি টুমকি তো ছিলই, এবং দেখলাম মৃত্যুর সামনে কোনো চালাকি চলে না। পূর্ব বিহারের এই জায়গাটি খুব নির্জন, ছোট্ট টিলা প্রধান জায়গা। কুলিন টিলাটির নাম লাট্টু পাহাড়। তার কাছে নলডাঙ্গার রাজার বাড়ি বটে। সেদিনের তাবৎ বৈভবের স্মৃতি নিয়ে বিধ্বস্ত এই রাজপ্রাসাদ রাত জাগে, দিন জাগে আজও। অবিকল আমাদের দেখা সব বুদ্ধিজীবীদের মতো খণ্ডহ,
150-এর কাজ পুরোদমে চলছে নিশ্চয়ই। কি কৈশোরিক প্রত্যাশা নিয়েই না চলে গেছেন মানুষটি। আজি হতে 100 বর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতা খানি। কারা পড়বে, কারা? এইসব খণ্ডরের সন্তান সন্ততি। এরা নিজেরা যেমন করে পড়েছেন তেমনি করে শুধুই উজ্জ্বল চালচিত্রের লোভে। ততদিন নিশ্চয়ই যতদিন না আরোপিত অন্ধকার কাটিয়ে গ্রামগঞ্জের 1,00,000 কোটি মানুষ সূর্যের উত্তাপে রুটি এবং হাত দুই শিখে নিতে শিখবে, সেদিন কোন শ্রেষ্ঠকে আর পালিয়ে বেড়াতে হবে না। কোন পিতাকে ঠেলতেই দরজা খুলে গেল। বাইরের ঘর অন্ধকার। সুইচ বোর্ডের দিকে হাত বাড়ালেন। হঠাৎ মনে হলো তপুর ঘর থেকে একটা আওয়াজ আসছে না। খুব কৌতূহল নিয়ে এগিয়ে গেলেন। দরজার কাছাকাছি যেই এসেছেন, পা দুটো যেন পাথর। ভেতর থেকে ভেসে এলো তারই কণ্ঠ। চারপাশের ক্লীবতা ভীরুতার হাত থেকে রবীন্দ্রনাথই আমাদের। কাশেমের কথা মনে পড়ে। শেষ 2 ইঞ্চি আশা, সেই দিন ছুঁতে পারবি পৃথিবী তোর কোথায়। খোলা দরজা দিয়ে ছেলের ঘরের দিকে তাকাতেই বুকের ভেতরটা গুড়গুড় গুড়গুড় করে ডেকে ওঠে।